তুই এত সুন্দরী একটা মেয়ে হয়ে গ্রামের সবচেয়ে বোকা ছেলেকে ভালোবাসিস? এটা শুনতে কিন্তু খুবই খারাপ লাগে। কলেজে যাওয়ার পথে বৃষ্টি তার বান্ধবী শিউলির উদ্দেশ্যে কথাটা বলল, কিন্তু শিউলি তার কথার কোনো সায় দিল না। সে চুপ রইল। বৃষ্টি আবারও বলল, তোর পেছনে কত ছেলেরা ঘুরে, তুই চাইলেই তাদের সাথে প্রেম করতে পারিস। কলেজের ইউনিফর্ম পরা শিউলি কাঁধের ব্যাগটা ঠিক করতে করতে এক রাশ সারল্য নিয়ে বলল, আমি তো শুধু প্রেম করতে চাই না, আমি ভালোবাসতে চাই। আর সে ভালোবাসা সারা জীবনের জন্য পেতে চাই। বৃষ্টি শিউলিকে জিজ্ঞাসা করেছিল কে কাকে ভালোবাসে। সেই প্রশ্নের উত্তরে শিউলি জানিয়েছে সে তাদের বাড়ির পাশের শিমুল নামের ছেলেটাকে ভালোবাসে, যে ছেলেটা কিনা গ্রামের চোখে সবচেয়ে বোকা। গ্রামের সবাই ছেলেটাকে বোকা সুলভ স্বভাবের জন্য বলদ শিমুল বলে ডাকে। প্রিয় বান্ধবীর এমন অদ্ভুত কথায় আর ভালো না লাগায় বৃষ্টি সামান্য ক্ষুণ্ণ হয়ে শিউলির পাশ থেকে আগে আগে হেঁটে চলে গেল। শিউলি কলেজের মূল পথ রেখে বাম দিকে সরু পথ ধরল। এখন বসন্তকাল চলছে, হালকা রোদ আকাশে ছড়িয়ে পড়েছে, আর বাতাসে সেই নরম উষ্ণতা। গাছের শুকনো ডালে নতুন কচি পাতা ফুটেছে, ঝুলছে সবুজ ঝুলন্ত কুড়ি। শিমুল পলাশের লাল কমলা ফুল চারপাশে আগুনের মতো ছড়িয়ে পড়ছে। পাখি ডাকে, মৌমাছি গুনগুন, প্রজাপতির নরম ডানা সব মিলিয়ে বসন্তের নতুন প্রাণ বয়ে নিয়ে এসেছে। ছোট ছোট নদী খাল স্বচ্ছ জল দিয়ে হাসছে। শিউলি কিছু দূর এগোতেই দেখলো শিমুল ভাই পালং ক্ষেতের আগাছা পরিষ্কার করছে। শিউলি তা দেখে ভ্রু কুঁচকে সেদিকে তাকায়। এটা তো শিমুলদের ক্ষেত নয়, তাহলে কেন সে নিজেদের ক্ষেত রেখে অন্যের ক্ষেতে কাজ করছে? শিউলি এগিয়ে গিয়ে ডাকলো, শিমুল ভাই, ও শিমুল ভাই, ওই খেতে কি করো? কারো ডাক শুনে নিচু হয়ে আগাছা পরিষ্কার করতে থাকা সাদা গেঞ্জি পরা আর মাথায় গামছা পেঁচানো ছেলেটা শিউলির দিকে তাকালো। শিউলিকে দেখতে পেয়ে সে দ্রুত এগিয়ে এলো। দাঁত বের করে প্রাণখোলা হাসি হাসতে হাসতে শিউলির কাছে দাঁড়িয়ে বলল, কি রে শিউলি, ডাকিস কেন? শিউলি রোদে পড়া শিমুলের দিকে তাকালো, বলল, শিমুল ভাই, তুমি নিজেদের ক্ষেত রেখে জামিল চাচার খেতে কি করছো? ছেলেটা শিউলির কথায় আবারও হাসলো, বলল, জামিল চাচা কইলো তার খেতে নাকি খুব আগাছা হইছে, তাই কইলো সাফ করে দিতে। শিউলি এবার সবটা বুঝতে পারল। গ্রামের বেশিরভাগ মানুষই ছেলেটাকে বোকা পেয়ে কোনো পারিশ্রমিক ছাড়াই সব কাজ করিয়ে নেয়। শিউলি রাগী সুরে বলল, তুমি কেন তাদের কাজ করে দেবে? কয়েকদিন আগেই তো তোমায় শুধু শুধু মারলো জামিল চাচা, মনে নেই? শিমুল নিজের মাথায় হাত বুলাতে বুলাতে বলল, হ্যাঁ মনে আছে, কিন্তু বিশ্বাস কর, ওদিন আমি লাউ চুরি করি নাই, তবু আমারে মারছে। অসহায়ভাবে কথাটা বলল শিমুল। শিউলি কোমল কণ্ঠে বলল, আমি জানি তুমি কিছু করনি। আচ্ছা, এসব বাদ দাও। তোমার জন্য আমি পাটিসাপটা পিঠে এনেছি। পিঠার কথা শুনতেই শিমুলের মুখে মুগ্ধতার হাসি ফুটে উঠল। হাসা দে খাই। আগ্রহ নিয়ে হাত পেতে বলল সে। শিউলি এবার একটু শাসনের সুরে বলল, এই, হাতে ময়লা নিয়ে খাবে? যাও, আগে হাত ধুয়ে শিমুল গাছের তলায় বসো। শিউলি বিশাল বড় শিমুল ফুলের গাছটার দিকে ইশারা করে বলল। শিমুল আচ্ছা বলেই দৌড়ে ক্ষেতের পাশ দিয়ে বয়ে যাওয়া ছোট্ট খালের কাছে চলে গেল। শিউলি ততক্ষণে সেই বড় শিমুল গাছটার নিচে গিয়ে বসে পড়ল। গাছটা বিশাল, তাতে লাল ফুল ফুটে আছে, বসন্তের নতুন পাতাও গজাচ্ছে ডালে ডালে। শিউলি ব্যাগ হতে টিফিন বক্সটা বের করে শিমুলের হাতে দিল। শিমুল বক্সটা নিয়ে তাড়াতাড়ি খেতে শুরু করলো। শিউলি একদিনে তার দিকে তাকিয়ে রইল। আমাকে একটু দিবে না? তুমি কি একাই খাবে? শিউলি মুচকি হেসে বলল। শিমুল খেতে খেতেই বলল, ঠিক হাস নাই, খাইবি? আমার ভাগের পিঠাটাই তো নিজে না খেয়ে তোমার জন্য নিয়ে এসেছি, তোমার পছন্দ তাই। শিমুল তখন একটা পিঠা শিউলির দিকে এগিয়ে ধরে বলল, নে খা।
তুমি খাইয়ে দাও শিমুল ভাই। শিমুল আদুরে আবদার করল। শিমুল সরল হাসি হেসে বলল। আমি কেন খাইয়ে দিব? তোর জামাই তোরা খাইয়ে দিবে। বলেই শিমুল মুস্কি হাসল। আর কিছু না বলে শিমুল আবারও খাওয়ায় মন দিল। জানো শিমুল ভাই, তুমি এই শিমুল ফুলের মতোই সুন্দর। শিউলি নরম সুরে বলল। শিউলির কথায় ছেলেটা খিলখিল করে হেসে উঠল, বলল। আচ্ছা। হাঁচা। শিমুল ভাই, আমি কি দেখতে সুন্দর না? হ্যাঁ, তুইও মেলা সুন্দরী আছিস, মেলা। শিমুল খেতে খেতে কথাটা বলল। কই, কখনো তো বলনি আমি সুন্দর। একটু থামে শিউলি, তারপর সরাসরি প্রশ্ন করে। আমি কি তোমার বউ হওয়ার মতো সুন্দরী? শিউলির এমন কথায় শিমুল হকচকিয়ে তাকালো। তার মুখের হাসিটুকু মিলিয়ে গেল। তারপর হাতে থাকা টিফিন বক্সটা শিউলির দিকে এগিয়ে দিয়ে সে বলল। ধর, আমি তোর পিঠা খাবো না। তুই লজ্জা লজ্জা কথা বলিস। শিউলি হেসে বলল। লজ্জার কথা কই বললাম? পিঠেগুলো খেয়ে নাও, আর না খেতে পারলে চাচির জন্য নিয়ে যেও। বলেই শিউলি উঠে দাঁড়ালো। 2 কদম সামনে এগিয়ে আবারও পিছনে ফিরে তাকালো। কিছুটা শাসনের ভঙ্গিতে বলল। তুমি আর জামি চাচার খেতে একদম কাজ করবে না। তোমার নিজের ক্ষেত আছে তো, সেখানেই কাজ করো। রাস্তা ধরে হেঁটে চলছে শিউলি। আজও তার কলেজে পৌঁছাতে দেরি হবে, তবে তাতে তার কোনো মাথা ব্যথা নেই। সে ধীর স্থিরভাবেই হেঁটে চলছে। রাস্তার পাশে টঙের দোকানের সামনে বাইকে হেলান দিয়ে সিগারেট টানছে তামিম ইকবাল। প্রতিদিনই তাকে এখানে দেখা যায়, সাথে আরও কয়েকটা ভণ্ড ছেলেপুলে। গ্রামের প্রায় সব মেয়েদেরকে বিরক্ত করা এদের প্রধান কাজ। এছাড়া এদের আর কোনো কাজ নেই। বাপ চেয়ারম্যান বলে কেউ এদের কিচ্ছু বলতে পারে না। শিউলি যতটা সম্ভব দ্রুত এই জায়গাটা পার হতে চাইছে। সে মাথা নিচু করে দ্রুত হেঁটে যাচ্ছিল। পেছন থেকে ছেলেগুলো শীষ বাজাচ্ছে। তখনই তামিম জোরে বলল। আরে তোরা থাম, তোদের বাবি হয়, একটু সম্মান দে। সঙ্গে সঙ্গে শোনা গেল সবগুলো ছেলে এক সুরে ভাবি বলে ডাকছে। তামিম এসে শিউলির রাস্তা আটকে দাঁড়ালো। শিউলি পাশ দিয়ে যেতে চাইলে সে আবারও সামনে এসে দাঁড়ালো। তামিম সিগারেটে টান দিয়ে শিউলির মুখের সামনে ধোঁয়া উড়ালো। শিউলি নাক মুখ কুঁচকে চেপে ধরল। স্পষ্ট রাগে সে বলে উঠল। সমস্যা কি আপনার? পথ আটকে দাঁড়িয়েছেন কেন? আরেক কথা কতবার বলবো সুইটহার্ট? কতবার করে বললাম ভালোবাসি তোমাকে, কিন্তু না, তুমি তো আমার কথা শোনো না। আমিও আপনাকেই বলেছি আমি আপনাকে ভালোবাসি না, তবুও কেন এত ঝামেলা করছেন? আপনার জন্য গ্রামে আমাকে অনেক কটু কথা শুনতে হয়। শিউলি তার কণ্ঠে তীব্র রাগ নিয়ে বলল। তামিম সিগারেটের ধোঁয়া উড়িয়ে বেশ উদ্ভটভাবে বলল। আমি যা বললাম সেটা চিন্তা করো, তা না হলে এর থেকে বড় ধরনের বদনাম হবে। পরে কিন্তু গ্রামে মুখও দেখাতে পারবে না সুইটহার্ট। শিউলি রাগী গলায় আবারও দৃঢ় কণ্ঠে বলল। আপনার যা ইচ্ছে তাই করুন, আমার সমস্যা নেই। এবার পথ ছাড়ুন। বলেই সে অন্য পাশ দিয়ে দ্রুত হেঁটে চলে গেল। তামিম গিয়ে আবারও সেই একই জায়গায় বসলো। তার সাথে একটা ছেলে সাকিব বলল। শিউলির বাপ তো এই গ্রামের মেম্বার, যদি কোনো সমস্যা হয়। ছেলেটার কথায় তামিম তাচ্ছিলের হাসি হেসে বলল। তুই বোধহয় ভুলে যাচ্ছিস, আমি চেয়ারম্যানের ছেলে। ওর বাপের কাছে বিচার দিয়েও কিছু করতে পারবে না, কারণ ওর বাপ ইদ্রিস খুব ভালো করেই জানে আমার বাবা চাইলেই ওকে মেম্বারের পদ থেকে সরিয়ে দিতে পারবে। সবগুলো ছেলে একসাথে অট্ট হাসি হেসে উঠল। তামিম আরেকটা সিগারেট ধরালো। খুব আয়েশ করে টান দিল সেই সিগারেটে। শিমুলদের ঘরটি চারিদিকে টিনের বেড়া দিয়ে ঘেরা এবং মেঝেটি ইটের তৈরি। এই বাড়িতে শিমুল আর তার মা ছাড়া কেউ থাকে না। শিমুলের বাবা মারা গেছে অনেক বছর আগে। তাদের কিছুটা জমি জমা থাকায় তেমন কষ্ট করতে হয়নি। শিমুল বাড়িতে ঢুকেই জোরে হাঁক দিয়ে মাকে ডাকল। আম্মা, ও আম্মা, কই তুমি? শিমুলের মা আসিয়া খাতুন তখন গরুকে ঘাস দিচ্ছিলেন। ছেলের ডাক শুনে তিনি ছেলের দিকে আসলেন। শিমুল হাতে থাকা বাক্সটি মায়ের দিকে এগিয়ে দিয়ে বলল। দেখো আম্মা, তোমার লাগে পিঠা আনছি। আসিয়া খাতুন পিঠার বাক্সটি হাতে নিয়ে বললেন। কোত্থেকে আনলি? কে দিল? শিমুল হাতের গামছাটা বারান্দার বাঁধা দড়িতে রাখতে রাখতে সংক্ষেপে উত্তর দিল। শিউলি দিছে। আসিয়া খাতুন দেখলেন শিউলি বাড়ির ভেতরে ঢুকছে।
শিউলিকে দেখেই আসিয়া খাতুনের মুখে হাসি ফুটে উঠল। শিউলি শিমুলকে দেখে বলল, শুনবা চাচি, তোমার ছেলের কীর্তি শুনবা? আসিয়া খাতুন ভ্রু কুঁচকে বললেন, কেন, আবার কি করলো? তোমার বোকা ছেলে নিজের জমি ফেলে রেখে অন্য মানুষের জমিতে কাজ করে দিচ্ছিল। আসিয়া বেগম হতাশার একটি দীর্ঘশ্বাস ফেলে বললেন, কি আর কই বল, গ্রামের মানুষগুলা আমার পোলাটারে সরল সোজা পাইয়া কেবল খাটিয়ে মারতে চায়। পোলাটারে কত করে বোঝাই, কিন্তু বুঝে না। আসিয়া খাতুন এবার শিমুলের দিকে তাকিয়ে ধমকের সুরে বললেন, দাঁড়িয়ে আছিস কেন, যা গিয়ে গোসল করে আয়, ভাত দিচ্ছি। শিমুল আচ্ছা বলে পুকুরে গোসল করতে চলে গেল। আসিয়া শিউলিকে জিজ্ঞাসা করলেন, আজ কি কলেজে যাসনি? হ চাচি, গেছিলাম তো। টিফিনের সময় ছুটি নিয়ে চলে এসেছি, ভালো লাগছিল না তাই। তাহলে তো মনে হয় এখনো কিছু খাসনি। তুইও শিমুলের সাথেই ভাত খেয়ে নে, শুটকি রান্না করছি, তোর প্রিয় তো। শিউলি হেসে বলল, আচ্ছা চাচি, তুমি ভাত পারো, শিমুল ভাই এলে তখন খাবো। এই বলে শিউলি বাড়ির পাশের পুকুরে গেল, যেখানে শিমুল গোসল করতে নেমেছে। শিউলি পুকুর ঘাটে দাঁড়িয়ে দেখল শিমুল ছোট ছোট বাচ্চাদের সাথে পানিতে ফুটবল ছোড়াছুড়ি খেলছে। শিউলি গিয়ে ঘাটে বসলো এবং এক দৃষ্টিতে তাকিয়ে রইল। শিমুল ভাইয়ের ভেজা চুলগুলো কপালে মিশে আছে। মনে হয় অনেক দিন ধরে চুলগুলো কাটা হয়নি, তাই বেশ লম্বা লাগছে। শিমুল সারাক্ষণ হাসে, হয়তো এই কারণেই তাকে একটু বোকা বোকা লাগে। তবে যখন মুখটা বন্ধ করে রাখে তখন তাকে কোনো সিনেমার নায়কের চেয়েও কম লাগে না। হঠাৎ করে শিউলি 7 বছর আগের এক ঘটনার কথা ভাবল। সেদিন ছিল মেঘলা দিন। বাচ্চাদের সাথে খেলা করতে করতে শিউলি পুকুর ঘাটে এসেছিল নিজের পা ধুতে, কিন্তু পিছলে খেয়ে সে সোজা পানিতে পড়ে যায়। বর্ষার কারণে পুকুর পানিতে কানায় কানায় ভরা ছিল। শিউলি একবার পানির নিচে তলিয়ে যাচ্ছে তো পরক্ষণেই ভেসে উঠছে। এই বুঝি তার প্রাণ যায় অবস্থা। ঠিক সেই সময় শিমুল জমদূতের মতো ঝাঁপিয়ে পড়ে শিউলিকে তুলে এনেছিল, কিন্তু এই মহৎ কাজের জন্য শিমুল ভাইয়ের কপালে পুরস্কার জুটেনি, জুটেছিল লাঠির আঘাত। শিউলির বাবা ইদ্রিস খন্দকার ভুল বুঝেছিলেন। তিনি ভেবেছিলেন শিমুলি হয়তো শিউলিকে পানিতে ধাক্কা দিয়েছে। সেই ভুল ধারণায় সেদিন এই পুকুর ঘাটেই মাটিতে ফেলে শিমুলকে মেরেছিলেন তিনি। শিউলি সেদিন শুধু বোকার মতো হা করে তাকিয়েছিল। সে তখন কিছু বলার মতো অবস্থায় ছিল না। আজও তার কানে বাজে সেদিনের সেই চিৎকার, তার শিমুল ভাইয়ের চিৎকার। শিমুল ভাইয়ের দিকে তাকিয়ে থেকেই শিউলি সেই পুরনো ঘটনাটা ভাবতে থাকে। যখন থেকে শিউলি বুঝতে শিখেছে ভালোবাসা কি, সেই দিন থেকেই শিমুল তার ভালোবাসার মানুষে পরিণত হয়েছে। পানির ছিটানোয় শিউলির ধ্যান ভাঙল। শিমুল তখনও ছোটদের সাথে খেলা করে যাচ্ছে। শিউলি এবার ডাকল, শিমুল ভাই, এবার উঠে আসো, চাচি ডাকছেন তোমায়। শিমুল এবার পানিতে ডুব দিয়ে উঠে এলো। শিউলিকে তার দিকে তাকিয়ে থাকতে দেখে শিমুল কিছুটা লজ্জা পেয়ে গেল। সে গামছা শরীরের সাথে পেঁচিয়ে নিয়ে বলল, এইভাবে তাকে আসুস কেন, আমার শরম লাগে। শিউলি মুচকি হেসে চোখ নামিয়ে নিল। বাড়িতে গিয়ে শিউলি আর শিমুলকে একসাথে খেতে দিলেন আসিয়া খাতুন। শিউলি ভাত মুখে নিয়েই বলল, উফ চাচি, তোমার হাতের রান্না এত মজা কেন, বিশেষ করে এই শুটকি মাছ। আসিয়া খাতুন হেসে বললেন, হয়েছে, এবার খা, এত প্রশংসা করতে হইব না। আরেকটা লোকমা মুখে দিতে দিতে শিউলি প্রশ্ন করল, আচ্ছা চাচি, শিমুল ভাইকে বিয়ে করাবে না? আসিয়া বেগমের হাসি মিলিয়ে গেল। হতাশার শ্বাস নিয়ে বললেন, ইচ্ছে তো হয় ছেলেটাকে বিয়ে করাতে, কিন্তু গ্রামের কেউ তো বিয়ে দিতেই চায় না। সবাই শুধু কয় ছেলেটা বোকা। যদি একটা মেয়ে পেতাম তাহলে বিয়েটা করিয়ে ফেলতাম। শিউলি মুচকি হেসে বলল, আশেপাশে কত সুন্দর সুন্দর মেয়ে আছে, তাদের সাথে শিমুল ভাইয়ের বিয়ে দিয়ে দিলেই তো পারো। শিউলির কথার আসল অর্থ হয়তো বুঝতে পারলেন না আসিয়া খাতুন। তিনি বললেন, কার কথা কইতাছোস? পাশের বাড়ির কুলসুমের কথা কইতাছোস? ওই মেয়ের সাথে আমার ছেলের বিয়া দিয়ে আমি কালচাপ ঘরে আনতে পারতাম না? যেভাবে ঝগড়া করে ওই মেয়ে, আর চরিত্রও তো ভালো না। শিউলির খাওয়া এতক্ষণে শেষ। থালায় পানি ঢালতে ঢালতে সে বলল, আমি কৌসুমের কথা বলিনি, ভালো করে আশেপাশে নজর দাও, অনেক ভালো মেয়ে পেয়ে যাবে।
বলেই শিউলি উঠে দাঁড়ালো, নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। শিমুলদের বাড়ি থেকেই শিউলিদের বাড়ি দেখা যায়। সামান্য রাস্তাটা পার হলেই তাদের বাড়ি। শিউলিদের বাড়িটি ভীষণ বড় করে এবং খুব সুন্দর নকশা করে তৈরি করা হয়েছে। এটি একটি বিশাল ইটের তৈরি ঘর। শিউলিরা 2 বোন। শিউলি সবার বড়, ছোট বোনটির বয়স 8। শিউলির মা হলেন জাবেদা এবং বাবা হলেন ইদ্রিস খন্দকার। শিউলিদের পরিবারটি খুবই সুখী এবং স্বচ্ছ। ছোটবেলা থেকে এই পর্যন্ত তাদের জীবনে কোনো কিছুর অভাব হয়নি, কখনো কোনো কষ্ট করতে হয়নি। তারা গ্রামের সবচেয়ে সচ্ছল পরিবার। বাবা মেম্বার হওয়ায় টাকার অভাব নেই, তবে অভাব শুধু বাবার সততার। শিউলি বুঝতে পারে দরিদ্র মানুষের জন্য সরকারিভাবে যত সহযোগিতা আসে তার বেশিরভাগ অর্থই তার বাবার ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়। কিন্তু হাজার হলেও তো তিনি পিতা, তাই সব কিছু দেখে শুনেও চোখ বন্ধ করে থাকা ছাড়া তার আর কোনো উপায় থাকে না। তখন বিকেল গড়িয়ে এসেছে, আর কিছুক্ষণ পরেই রান্না শুরু হবে। শিউলির অবশ্য কোনো কাজই করতে হয় না। বাড়িতে 2 জন গৃহকর্মী লোক আছে আর তার মা, তারা মিলেই সব সামলে নেন। শিউলি তার ছোট বোন ফুলঝুরিকে পড়াচ্ছে। বাচ্চা মেয়েটা এবার নার্সারিতে উঠেছে। ছোট্ট মানুষ সন্ধ্যা নামার সাথে সাথেই ঘুমিয়ে যায়। সেই কারণেই শিউলি বিকেলে জোর করে তাকে পড়তে বসায়। তার সাথে শিউলি নিজেও একটু আকটু পড়ে নেয়। শিউলি পড়াশোনায় ভীষণ ভালো, ক্লাসের টপার। শিউলির ছোট ভাই একটা বড় মাদ্রাসায় থেকে হাফেজি পড়ছে। সে সপ্তাহে 1 দিন বাড়িতে আসে। ঠিক তখন সেখানে শিউলির মা জাবেদা বেগম এলেন। তিনি এসে বললেন, শিউলি, তোর আব্বা কইছিল শাপলার লতি দিয়া চিংড়ি খাইব, কাজের ছেলেটাও বাজারে গেছে, তুই গিয়া নিয়ে আয়। শিউলি বলল, আমি একা যাব? আমি যাবো আপা। ফুলঝুরি উত্তেজিত গলায় বলে উঠল। শিউলি তার বোনের মাথায় আলতো করে শুয়ে দিয়ে বলল, তোকে নিয়ে গিয়ে আমার কি লাভ? তোকে নিয়ে উল্টো আমার চিন্তা বাড়বে। বোনের কথায় ছোট্ট মেয়েটি মুখ ফুলিয়ে অভিমান করল। এবার জাবেদা বেগম বললেন, তাহলে তুই শিমুলকে বলবি এনে দিতে। শিউলি তার মায়ের কথায় খুশি হয়ে হাসলো। এই সুযোগে শিমুল ভাইয়ের সাথে আলাদা সময় কাটাতে পারবে ভেবেই তার ভালো লাগলো। শিউলি দ্রুত বেরিয়ে গেল। ফুলঝুরিও তার সাথে যাওয়ার জন্য কাঁদতে শুরু করলো, কিন্তু জাবেদা বেগম তাকে ধরে রাখলেন। শিউলি বিলের পাশের মাঠের কাছে গেল, কারণ সে জানতো শিমুলকে এই বিকেলে সেখানেই খুঁজে পাওয়া যাবে। মাঠে ছেলেরা ফুটবল খেলছে আর শিমুল একপাশে বসে বসে তাদের খেলা দেখছে আর বারবার হাততালি দিচ্ছে। ছেলেটা ফুটবল খেলতে ভয় পায়। একবার খেলতে গিয়ে পায়ে ভীষণ ব্যথা পেয়েছিল, সেই থেকে আর ফুটবল খেলে না। শিউলি শিমুলকে ডেকে এনে বলল যে তাকে নিয়ে বিলে যেতে হবে শাপলা তোলার জন্য। শিমুল এক কথায় রাজি হয়ে গেল। শিমুল তার নিজের ছোট্ট ডিঙ্গিতে বসলো, শিউলিও বসলো তার সাথে। এই নৌকাটি মূলত গরুর জন্য ঘাস কাটার কাজে ব্যবহার করা হয়। শিমুল নৌকার সামনের দিকে বসে নৌকা চালাচ্ছে আর শিউলি নৌকার মাঝে বসে এক দৃষ্টিতে শিমুলের দিকে তাকিয়ে আছে। শিউলি বলল, শিমুল ভাই, তোমার সাথে এভাবে সারা জীবন নৌকায় ঘুরতে চাই। শিউলির কথায় শিমুল শুধু হাসলো, আর কোনো কথা বলল না। শিউলি আবারও আবদার করল, বলো না, এভাবে নৌকায় ঘুরাবে তো? তোর বিয়া হয়ে গেলে তো জামাই বাড়ি চলে যাবি, তখন কেমনে ঘুরাবো? তোর জামাই ধরে ঘুরতে নিয়ে যাইবে। শিমুল সরল সহজ গলায় বলল। শিউলি আবারও হাসলো, তবে এই হাসিতে ছিল চাপা গভীরতা। সে বলল, আমার জীবনের স্বামী হিসেবে শুধু তোমার নামই লেখা হোক, অন্য কারো হওয়ার আগে আমার মৃত্যু কবুল হোক। শিউলির কথাটা আবেগপূর্ণ সহজ সরল ভাষায় হলেও শিমুলের পক্ষে তার অর্থ বোঝা কঠিন। শিমুল শিউলির কথা বুঝলো কিনা তা বোঝা গেল না। ছেলেটা শুধু তার চিরাচিত্ত নিয়ম অনুযায়ী হেসে দিল। শিউলির মাঝে মাঝে ভীষণ মন খারাপ হয়। কেন তার প্রিয় শিমুল ভাই অন্য সব প্রেমিকদের মতো তার মনের কথা বুঝতে পারে না? কেন সে অন্য সব প্রেমিকদের মতো প্রেমিকার মন জয় করতে চায় না? শিউলি নিজেও জানে তার মনের আশা এত সহজে পূর্ণ হওয়ার নয়।
তার মনের মানুষটি যে অন্য সবার মতো নয়। সে তো অনেকবারই স্পষ্টভাবেই ভালোবাসার কথা প্রকাশ করেছে, কিন্তু শিমুল বরাবরই তা বুঝতে অক্ষম। ঋতুগুলোর মধ্যে সবচেয়ে সুন্দর ও মনোমুগ্ধকর হলো বসন্তকাল, কিন্তু মানুষ শীতকালকে কেন পছন্দের ঋতু বলে কে জানে। বসন্তকালে হালকা ঠান্ডা ভাব থাকে, আবার হালকা গরমও লাগে, সব মিলিয়ে এক মনোরম পরিবেশ তৈরি হয়। চারিদিকে ফুলের গন্ধে মো মো করে। তবুও মানুষ বলবে তাদের শীতকাল পছন্দ, অথচ শীতকালে তারাই থরথর করে কাঁপে আর বলে শীত কবে যাবে। শিউলি সকালে ঘুম থেকে উঠে ব্রাশ হাতে নিয়ে বাড়ির পেছনে বসে সুপুরি গাছের বাঁধা দড়ির দোলনায় বসে এইসব ভাবছিল। তার থেকে একটু দূরেই একটি শিউলি গাছ, সেই ফুলের তীব্র গন্ধ তার নাকে এসে পৌঁছাচ্ছে। শিউলি যেদিন জন্মেছিল সেই দিন নাকি গাছটিতে প্রথম ফুল ফুটেছিল। সেই থেকে তার মা মেয়ের নাম রেখেছিল শিউলি। দোলনায় বসা অবস্থায় শিউলি শিমুলদের বাড়ির দিকে নজর দিল। এখান থেকে বেশ কিছুটা দূরেই শিমুলদের ঘর। মাঝখানে অনেকগুলো গাছ রয়েছে, বিভিন্ন রকম ফলের গাছ এবং মেহগনি গাছ বেশি। এরপরই একটা হাঁটা চলার রাস্তা, আর রাস্তার ওপারেই শিমুলদের ঘর। বসা জায়গা থেকে শিমুলদের ঘরের জানালা দেখা যায়, তবে ভেতরের কিছু দেখা যায় না। শিউলির মা জাবেদা বেগমের ডাকে শিউলি বাড়ির ভেতরে ঢুকল। উঠোনের একদিকে বড় করে টিনের তৈরি রান্নাঘর, আর তার থেকে খানিকটা দূরেই গোয়ালঘর। জাবেদা বেগম মেয়ের দিকে তাকিয়ে রাগী কণ্ঠে বললেন, কয়টা বাজে দেখেছিস? কোচিংয়ে যেতে হবে না? মায়ের কথায় শিউলির মনে পড়ল যে তার কোচিং আছে। ঘরে দৌড়ে গিয়ে দেখলো 7:30 বেজে গেছে। কোচিং শুরু হবে ঠিক 8টার সময়। বাড়ি থেকে কোচিং পর্যন্ত যেতে প্রায় 20-25 মিনিট লেগে যায়। শিউলি তাড়াতাড়ি তৈরি হয়ে নিল। ভাত খেতে তার মন চাচ্ছিল না, কিন্তু জাবেদা বেগম জোর করে কয়েক লোকমা মুখে দিয়ে তাকে খাইয়ে দিলেন। বৃষ্টি কলেজের ক্লাসরুমে ঢুকেই দেখলো পুরো ঘরটা খালি। শুধুমাত্র পেছনের একটা টেবিলের উপরে মাথা রেখে বসে আছে শিউলি। কলেজে এখনো কোনো ছাত্রছাত্রী আসেনি। ক্লাস শুরু হয় সকাল 10:30টার দিকে, আর এখন বাজে মাত্র 8:30। বৃষ্টি কৌতূহলবশত শিউলির কাছে গেল, শিউলিকে ডাকলো, কিন্তু সে মাথা তুলল না, শুধু অস্পষ্টভাবে বলল, বল। বৃষ্টি জিজ্ঞেস করলো, আজ কোচিংয়ে আসিসনি কেন? আজ স্যার পরীক্ষার জন্য সাজেশন দিয়েছিলেন। তবুও শিউলি মাথা তুলল না। বৃষ্টি এবার বলল, কি হয়েছেটা কি তোর? মাথা তোল। শিউলি এবার মাথা তুলল। বৃষ্টি শিউলির মুখের দিকে তাকাতেই ভ্রু কুঁচকে গেল। সে জিজ্ঞেস করল, এসব কি শিউলি, তুই কাঁদছিস? শিউলি নিজের মুখ 2 হাতের তালু দিয়ে মুছে নিল। কই না তো। বৃষ্টি এবার জোর দিয়ে বলল, কি হয়েছে শিউলি? তুই তো কোচিং বন্ধ দেওয়ার মেয়ে নস, আর আজ এত তাড়াতাড়ি চলে এলি কলেজে? শিউলি প্রথমে কিছু বলতে না চাইলেও বৃষ্টি তাকে জোর করতে লাগলো। শিউলি রাস্তা দিয়ে আসছিল। সকালের সময় হওয়ায় রাস্তায় তেমন মানুষের আনাগোনা নেই। হঠাৎ শিউলির পেছনে কারো পদশব্দ শুনতে পেল। শিউলি পেছনে ফিরল, দেখলো তার ঠিক পেছনে প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে হেঁটে আসছে তামিম ইকবাল। শিউলি কিছুটা ঘাবড়ে গেল। তামিমের ঠোঁটে একটা সিগারেট আর মুখে বিশ্রী হাসি। শিউলি দ্রুত হাঁটতে শুরু করলো। এবার তামিম একদম শিউলির পাশাপাশি হাঁটতে লাগলো। এতটুকু পর্যন্ত শিউলির সহ্য করছিল, কিন্তু পরক্ষণেই তামিম নিজের সীমা পেরিয়ে শিউলির হাত চেপে ধরল। শিউলি এক ঝটকায় হাত ছাড়িয়ে নিয়ে সজোরে তামিমের গালে চড় মেরে বসল। শিউলির রাগে শরীর কাঁপছিল। প্রতিদিন বিরক্ত করি, সেটা মেনে নিয়েছি, কিন্তু শরীরে স্পর্শ করলে একদম ছেড়ে দেবো না বলে দিলাম। তামিমের চোখ দুটো থেকে যেন আগুন বের হচ্ছিল। তামিম মুখ দিয়ে বিশ্রী গালি দিয়ে একটি ছোট্ট চাকু বের করে শিউলির গলায় ধরল। শিউলি ভয়ে চোখ বড় বড় করে তাকিয়ে রইল। তামিম দাঁতে দাঁত চেপে বলল, তুই আমার গালে হাত দিয়েছিস, আমার গালে। তুই তামিম ইকবালের গালে হাত দিয়ে খুব বড় ভুল করেছিস। ছেলেটা এই বলে আবারও ছুরি নিজের পকেটে ঢুকিয়ে নিল। শিউলি হাঁপ ছেড়ে বাঁচল। ভয়ে তার গলা শুকিয়ে কাঠ হয়ে আসছিল। তামিম শিউলির একদম কাছে এসে দাঁড়ালো। শিউলি ভয়ে 2 কদম পিছিয়ে গেল।
হঠাৎ তামিম অট্টহাসিতে ফেটে পড়ল। তারপর নিজের হাসি থামিয়ে আবারও চোখ মুখে রাগে লাল করে বলল, কি ভেবেছো সুইটহার্ট, তোমাকে মেরে দিব? না না না, তোমাকে এভাবে মারলে তো হবে না, তোমাকে তিলে তিলে মারবো। হাজার হোক ভালোবাসি তো নাকি? কথাটা বলে সে আবারও অট্টহাসিতে মেতে উঠল। শিউলির কাছে মনে হলো এই লোকটা হয়তো একটা মানসিক রোগী। শিউলি এক প্রকার দৌড়ে সেখান থেকে চলে এলো। এবার ও পেছনে ফিরে তাকালো না। ঘটনাটা বলে শিউলি কেঁদে উঠল। বৃষ্টি বেশ অবাক হলো, কারণ জীবনে যত ঝড়ই আসুক না কেন শিউলি এভাবে ভেঙে পড়ার মেয়ে নয়। প্রাইমারি স্কুল থেকে একসঙ্গে পড়াশোনা করছে বিধায় শিউলির ব্যাপারে সব জানে বৃষ্টি। বৃষ্টি কৌতূহল চেপে না রেখে বলল, তুই এই সামান্য ঘটনার জন্য ভয়ে কাঁদছিস? না, বৃষ্টি অবাক হয়ে প্রশ্ন করল, তাহলে কেন? সেই দৃশ্যটা আরেকজন মানুষ দেখছিল, সে হলো শিমুল ভাই। কিন্তু শিমুল ভাই আমাকে এই অবস্থায় দেখেও চলে গেল, কিচ্ছু বললো না। লোকটা হাসতে হাসতে চলে গেল, যাওয়ার আগে বলল, শিউলি তুইও প্রেম করিস? এই কথা বলেই শিউলি আবারও কেঁদে উঠল। বৃষ্টি এবার রাগী কণ্ঠে বলল, চলে যাবে না তো কি করবে তোর শিমুল ভাই? তুই কি শিমুল ভাইকে সিনেমার হিরো মনে করিস যে তোকে ভিলেনের থেকে বাঁচাবে? তোকে আগেই বলেছিলাম এমন একটা ছেলের প্রতি নিজের আবেগ দিস না, যে ছেলেটা একটা বোকার হদ্দ, যে ছেলে ভালো মন্দ কিচ্ছু বোঝে না। শিউলিও তো জানে যে তার শিমুল ভাই এসব কিছু বোঝে না, তবুও মেয়েটা চরম অভিমান করছে। শিউলি বলল, তখন শিমুল ভাইকে দেখে আমি ভেবেছিলাম হয়তো সে এসে তামিমের হাত থেকে আমায় উদ্ধার করবে, কিন্তু পরের কথাগুলো কান্নার জন্য আর বোঝা গেল না। বৃষ্টি এবার রেগে টেবিল থেকে উঠে গেল। সে বলল, তুই থাক তোর শিমুল ভাইকে নিয়ে, শিমুলের জন্য কেঁদে নিজেকে উজাড় করে দে। আমি যাই, আমার বয়ফ্রেন্ডের সাথে দেখা করি। আর হ্যাঁ, আমার বয়ফ্রেন্ড তোর শিমুল ভাইয়ের মতো হাদারাম না, সে ভালোবাসা বোঝে। শেষের কথাগুলো বৃষ্টি ইচ্ছে করেই শিউলিকে খচা দেওয়ার জন্য বলল। শিউলি নিজের চোখের জল মুছে উঠে দাঁড়ালো। ব্যাগ কাঁধে ঝুলিয়ে সে ক্লাসরুম হতে বেরিয়ে গেল। বাইরে বের হতেই দেখলো বারান্দার এক কোণায় দাঁড়িয়ে বৃষ্টি আর তার বয়ফ্রেন্ড শফিক কথা বলছে। শফিককে কোনো কালই পছন্দ নয় শিউলির। শফিকের চেহারা সুন্দর, কিন্তু তার চরিত্র যে এতটা ভালো নয় তা শিউলি জানে। বৃষ্টির সাথে সম্পর্কে জড়ানোর আগেও সে শিউলিকে প্রস্তাব দিয়েছিল, কিন্তু শিউলি তা গ্রহণ করেনি। এমনকি বৃষ্টির সাথে প্রেম চলাকালীনও সে আবারও শিউলিকে প্রেমের প্রস্তাব দেয়, কিন্তু শিউলি সেই কথা বৃষ্টিকে বলেনি। বললে হয়তো বৃষ্টি তাকে ভুল ভাববে। সেই সব মনে মনে ভাবতে ভাবতেই শিউলি পথ চলতে শুরু করলো। রূপগুণ দেখেই কি শুধু ভালোবাসা হয়? নিজেকে নিজে প্রশ্ন করলো শিউলি। তাহলে আমি কেন শিমুল ভাইকে ভালোবাসলাম? কোনো গুণ তো শিমুল ভাইয়ের মাঝে নেই। এরপর নিজেই তার উত্তর দিল, না, ভালোবাসা কখনো রূপ দেখে হয় না, ভালোবাসা হয় অন্তর দিয়ে। এটাই শিমুল ভাইয়ের জন্য কাজ করে। শিমুল একটা আম গাছের তলায় বসে আছে। এখানে বাঁশের তৈরি একটা বসার জায়গা রয়েছে, সেখানেই সে বসেছিল। তখন তার নজর গেল শিউলির দিকে। শিউলি তাকে অতিক্রম করে সোজা চলে গেল। শিমুল ঠোঁট উল্টিয়ে তাকিয়ে রইল। তার অবুঝ হৃদয়ে প্রশ্ন উকি দিল, শিউলি চলে গেল কেন? শিউলি তাকে দেখে তো কথা না বলে যেত না, তাহলে আজ কি হলো? শিমুল উঠে দাঁড়ালো, লুঙ্গির নিচের অংশটা এক হাতে ধরে দৌড়ে গেল, কিন্তু তবুও শিউলি দাঁড়ালো না। শিমুল প্রশ্ন করল, শিউলি, আমরা তুই দেখোস নাই? শিউলি কথা বলল না। শিমুল আবারও প্রশ্ন করল, তুই আমার লাগে কথা বলবি না? রাগ করছস? শিউলি অবাক হয়ে আর চোখে তাকালো শিমুলের দিকে। ছেলেটার মধ্যে এই প্রথম হালকা অস্থিরতা দেখা যাচ্ছিল। শিউলি রাগী কণ্ঠে বলল, তুমি আমার সাথে আর কখনো কথা বলবে না, আমিও তোমার সাথে আর কথা বলবো না কখনো। শিমুল কাপা কণ্ঠে বলল, কেন? আমি কি করছি? আমি ভুল করছি কোনো? তোর লাগে কথা না বলে যে আমার দুঃখ লাগে। এবার শিমুলের মধ্যে সর্বোচ্চ অস্থিরতা লক্ষ্য করা গেল। শিউলির মনে আশার আলো জাগলো। তার মানে কি শিমুল ভাইও তাকে নিয়ে ভাবে, তার উপস্থিতির কামনা করে? এই ভেবে শিউলির মনে হাসি ফুটল। জীবনের অনেক কিছু আছে যেগুলো আমরা মনে মনে কল্পনা করেই সুখী থাকি। শিউলির ক্ষেত্রেও তাই হলো। শিউলি এবার অভিমানে সুরে বলল,
সকালে তুমি দেখলে তামিম নামের ছেলেটা আমার রাস্তা আটকে আমায় বিরক্ত করছে, তুমি তবুও কিছু করলে না কেন শিমুল ভাই? শিমুল নিজের মাথা চুলকিয়ে কিছু মনে করার চেষ্টা করে বলল, কই, আমি তো বুঝি নাই তোর ওই ছেলে বিরক্ত করতেছে। এতটুকু সময়ে যতটুকু আশা জেগেছিল শিউলির মনে তা ততক্ষণে নিভে গেল। কিছুক্ষণ ফ্যালফ্যাল নয়নে তাকিয়ে রইল তার প্রিয় শিমুল ভাইয়ের দিকে। শিউলি এবার কাপা কণ্ঠে বলল, হ্যাঁ, তোমাকে বুঝতে হবে না। আর আমি বা কি করে আশা করি তুমি বুঝবে? যে লোকটা 7টা বছরে কিছু বুঝতে পারলো না, সে আজ সব বুঝে যাবে, সেটা আশা করাটাও তো বোকামো। শিউলি দ্রুত হাঁটা শুরু করলো। শিমুল একইভাবে দাঁড়িয়ে রইল, শুধু তাকিয়ে রইল শিউলির যাওয়ার দিকে। এবারও হয়তো কিছু বুঝতে পারল না। শিউলি ধর ভরিয়ে ঘুম থেকে উঠল। স্বপ্ন দেখেই তার ঘুম ভেঙে গেছে। সে বিছানায় বসে রইল বেশ কিছুক্ষণ। রুমের সব আলো বন্ধ। হাত দিয়ে খুঁজে সে বাটন মোবাইলটি বের করলো। মোবাইলটি তার মায়ের। মাঝে মাঝে রাতে তার কাছে নিয়ে ঘুমায়। শিউলি স্বপ্ন দেখেছে যে শিমুল ভাইয়ের বউ হয়ে তাদের ঘরে ঢুকছে। স্বপ্নটা মনে পড়তেই শিউলির মুখে হাসি ফুটে উঠল। ঘড়ির দিকে তাকিয়ে দেখলো রাত 3টা বেজে 40 মিনিট। ফজরের আজান দিতে আরও অনেকক্ষণ বাকি। তার ভীষণ মন চাইছে শিমুল ভাইকে এক নজর দেখে আসতে। আবার মনে মনে ভাবছে এখন যাওয়া ঠিক হবে কিনা। তবে সে তার মনের কথাকেই প্রশ্রয় দিয়ে উঠে দাঁড়ালো। ওড়নাটা মাথায় সুন্দর করে জড়িয়ে নিল। তারপর টেবিলের উপর থেকে হারিকেনে আগুন ধরালো। এই হারিকেনটি অনেক পুরনো যুগের, জং ধরা। মাঝে মাঝে এটি ব্যবহার করা হয়। শিউলি খুবই শান্ত পায়ে ঘর থেকে বের হতে লাগলো। পাশের রুমেই তার আব্বা আম্মা থাকেন। ফুলঝুরি মাঝে মাঝে তার আব্বা আম্মার সাথে, আবার মাঝে মাঝে শিউলির সাথে ঘুমায়। কিন্তু আজ সে তার আব্বা আম্মার সাথেই ঘুমিয়েছে। শিউলি বাইরে বেরিয়ে এলো। বাইরে তখন পিনপতন নীরবতা বিরাজ করছে। অন্য সময় হলে শিউলি হয়তো ভয় পেত, তবে এখন তার মনে কোনো ভয় কাজ করছে না। শিমুল ভাইকে এক ঝলক দেখার ভীষণ তৃষ্ণা পেয়েছে মেয়েটার। এই তীব্র আকাঙ্ক্ষার কোনো ভয়কে কাবু করতে পারবে না। সাবধানতার সাথে শিউলি পৌঁছে গেল শিমুলদের বাড়িতে। এখান থেকে শিমুলদের বাড়ি যেতে তার মাত্র 2 মিনিট সময় লাগে। টিনের তৈরি ঘরটার কাঠের তৈরি জানালা। শিউলি জানালার কাছে গিয়ে দাঁড়ালো। টুকটুক করে শব্দ করলো সেখানে, কিন্তু শিমুল ভাইয়ের কোনো সারা শব্দ নেই। শিউলি এবার মৃদু স্বরে ডাকলো, শিমুল ভাই, ও শিমুল ভাই। সাথে সাথেই জানালা খোলার আওয়াজ হলো। জানালা দিয়ে শিমুল ভাই উকি দিল। শিউলির হাতে ধরা হারিকেনের আলোয় শিমুল ভাইয়ের হালকা কুচকুচে দাড়িওয়ালা মুখটি দেখা গেল। একবার ডাকতেই শিমুল ভাই জানালা খুললেন। তার মানে হয়তো শিমুল জাগ্রতই ছিলেন। শিমুল অবাক কণ্ঠে বলল, শিউলি, তুই এখানে কি করস? তুমি আগে বাইরে আসো, তারপর বলছি। কিছুক্ষণের মধ্যেই শিমুল বাইরে বেরিয়ে এলো। শিমুল এসে জিজ্ঞেস করল, এত রাতে কি করস এখানে? আমার ডাকুস কেন? শিউলি শিমুল ভাইয়ের হাত ধরে কিছুটা দূরে পুকুরের সামনে রাখা একটা বড় গাছের গুড়ির উপরে গিয়ে বসল। কিছুক্ষণ ওভাবেই বসে রইল। ঠান্ডা হাওয়া এসে তাদের শরীর ছুঁয়ে যাচ্ছে। পাশে রাখা হারিকেন। শিমুল শিউলির দিকে তাকালো। ওড়নার আড়াল থেকে তার চুলগুলো বাতাসে এসে কপালে ছুঁয়ে দিচ্ছে। হঠাৎ শিমুল শিউলির দিকে তাকিয়ে থেকে বোকার মতো হেসে দিল। শিমুলের হাসি টের পেয়ে শিউলিও শিমুলের দিকে তাকালো। লোকটাকে হাসতে দেখে ভীষণ সুন্দর লাগে। শিউলি জিজ্ঞেস করলো, শিমুল ভাই, হাসছো কেন? শিমুল বলল, তোরে ভীষণ সুন্দর লাগতেছে। ওই যে দেখ, আকাশের চারটার সাইতেও তোর সুন্দর দেখা যায়। শিউলি শিমুলের আঙ্গুল অনুসরণ করে চাঁদের দিকে তাকালো। এই প্রথম শিমুল ভাই নিজ থেকে তার প্রশংসা করলেন। শিউলির হাসি খুশি মনটা আরো আনন্দপূর্ণ হয়ে উঠল। এর চাইতে সুখ যে আর কিছু নেই। শিউলি এবার আবদার করে বসল, শিমুল ভাই, একটা গান শোনাবে? এই রাইতে? না না, আরেকদিন। শিমুল না করে দিল। শিউলি বলল, আচ্ছা তাহলে আমি শোনাই, শুনবা? শিমুল বলল, হ্যাঁ, কেন শুনতাম না? শিউলি নিজের গলা খাকারি দিয়ে গান ধরল শিমুলের দিকে তাকিয়ে। ইস, খোপা কইরা চুল, কানে পইরা ফুল, সাজবো আমি বউ গো, সাজবো আমি বউ, ঘোমটা দিয়া লাল শাড়িতে, এক বিছানায় এক বাড়িতে, থাকবো হইয়া বউ গো, থাকবো হইয়া বউ। শিউলির কথা শুনে শিমুল হু হু করে হেসে উঠল। শিউলি মুখ ফুলিয়ে তাকিয়ে থেকে বলল,
কি হলো? এভাবে হাসছো কেন? ভালো লাগেনি এটা? শিমুল হাসতে হাসতে বলল। তোর গানের গলা ভালা, কিন্তু তুই তো দেখি বিয়ার লাগিয়ে পাগল হয়ে গেছস। শিউলি শিমুলের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে মনে মনে বলল। হ্যাঁ, আমি তো পাগলই তোমাকে বিয়ে করার জন্য, তোমার বউ হওয়ার জন্য। শিমুল আবারও বলল। কাকুরে গোমুদুর বিয়ে দিয়ে দিতে, তোর কপালে সুন্দর একটা জামাই জুটবো। তোমার মতো স্বামী চাই শিমুল ভাই। কোথায় পাবো তোমার মতো একজন পুরুষকে? শিউলি গভীর দৃষ্টিতে শিমুলের দিকে তাকিয়ে বলল। শিমুল বলল। আমার মতো বলা ক্যান্সাস, আমি তো সবার চোখেই বোকা। শিউলি পুকুরের শান্ত পানির দিকে তাকিয়ে নিজের মনের কথা প্রকাশ করল। ভালোবাসা কি ওসব দেখে হয় শিমুল ভাই? ভালোবাসি যে তোমাকে, তোমাকে যে আমার আমার জীবন সঙ্গী হিসেবে পেতে চাই, তুমি বোঝো না? শিমুলের কোনো উত্তর বা সারা শব্দ না পেয়ে শিউলি তার পাশে তাকালো, দেখলো সেখানে শিমুল ভাই নেই। সে একটু দূরে নজর দিতেই দেখলো শিমুল ভাই কিছু ঝিঝি পোকা ধরতে ব্যস্ত। শিউলি দীর্ঘশ্বাস ফেলল। সে এতক্ষণ একা একা নিজের মনের কথা বলছিল, কিন্তু শিমুল সেটা না শুনে পোকা ধরাতে ব্যস্ত। শিউলির মনে আবারও অভিমান জমল। ছলছল নয়নে তাকিয়ে রইল সেই প্রাপ্তবয়স্ক 22 বছর বয়সী পুরুষটার দিকে। শারীরিক গঠন দেখে কি কেউ বলবে ছেলেটা বোকা? পরক্ষণেই মনে হলো তার অভিমান ভাঙানোর জন্য শিমুল ভাই আসবে না। হয়তো লোকটা বুঝবেই না যে সামনে থাকা মেয়েটা অভিমান করেছে। শিউলি নিজের চোখে হাত রেখে জল মুছে চোখ পরিষ্কার করে নিল, মৃদু হাসলো, তারপর উঠে দাঁড়ালো। শিমুল ভাইয়ের ঠিক পেছনে গিয়ে সে দাঁড়ালো। শিমুল ভাই এক মুঠো হলুদ আলো জ্বলতে থাকা ঝিঝি পোকা শিউলির সামনে ধরল। শিউলির সামনে ধরতেই ঝিঝি পোকাগুলো উড়ে চলে গেল। শিউলির মুখে আবারও হাসি ফুটল। সে নিজের মনকে বোঝালো। যত কিছু হয়ে যাক না কেন শিমুল ভাই, আমার কথা বুঝুক আর নাই বুঝুক, তবুও এরকম সব সময় চাই আমি। যতদিন এই দেহে প্রাণ আছে ঠিক ততদিন চাই। শিউলি এবার আবারও বলল। আচ্ছা শিমুল ভাই, আমারে কি তোমার পছন্দ না? যদি বলি আমি তোমাকে বিয়ে করতে চাই, তাহলে কি আমারে বিয়ে করবা? শিমুল শিউলির দিকে তাকালো। এবার তার হাসিটা একটু বেশি বোকাটে ঠেকলো। সে সরলভাবে বলল। তুই কি কষ্ট শিউলি, তুই তো ভালো মাইয়া, আর আমি তো হইলাম বোকা শোকা একটা বলা। আমার লগে বিয়ে হইলে তোর জীবনটা তো নষ্ট হয়ে যায় বরে। তুই আমার কত কষ্ট কেন? শিউলি ফেল ফেল নয়নে তাকিয়ে রইল। শিমুল এবার সরে দাঁড়ালো, পুকুরের ঠান্ডা পানির দিকে ইশারা করে বলল। শোন, আমার খালি ভালো বন্ধু হিসাবে দেখ। ওই যে দেখ, শাপলা ফুলগুলো খালি রাইত হইলেই ফোটে, দিনের বেলা চুপ করে থাকে। তোর প্রেমটাও এরকম, ক্ষণিকের না হোক, তোর লাগিয়া ভালো কিছু হইব, দেখানিস। তারপর শিমুল শিউলির দিকে তাকালো। তার চোখে কোনো চালাকি নাই, খালি সরলতা। সে বলল। আর এই রাইতে তোর আমার লগে থাকা ঠিক না, সবাই জানলে অনেক খারাপ কথা কইব। তুই যা, ঘুমাতে যা, আমার আর ডাকিস না। শিউলি নিজের চোখের জল লুকার ব্যর্থ চেষ্টা করলো, কাপা কণ্ঠে বলল। বারে শিমুল ভাই, সবই তো বোঝো, মানুষ খারাপ কথা কইবো এটা বোঝো, কিন্তু বোঝো না শুধু আমারে। কেন বোঝো না আমারে? আমি কি তোমার যোগ্য না? তোমারে ভালোবাসা বুঝতে হইব না, আমি তোমারে ভালোবেসে যাব, তুমি শুধু সারা জীবন আমার সাথে থাকবা, তাইলেই হইব। শিমুল আবারও একই সুরে বলল। চলে যা শিউলি, তোর লগে আমরা দেখলে তোর বাপি আমার মারবো। শিউলির বুক ফেটে কান্না আসতে চাইল, কিন্তু কাঁদলো না। দৌড়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। ঘরে ঢুকতে চাইলেই দেখলো সামনে তার আব্বা দাঁড়িয়ে আছে, পরনে লুঙ্গি আর হাফ হাতা গেঞ্জি পরনে, হয়তো নামাজ পড়তেই উঠেছেন। সামনে তার আব্বারে দেখে মেয়েটার বুক কেঁপে উঠল। উনি কি দেখে নিয়েছে শিমুল ভাইয়ের সাথে? প্রশ্নটা মনে উকি দিতেই শিউলির ভয় হতে শুরু করলো। এসব জানলে তার উপর তো তাণ্ডব যাবেই, সেই দিকে শিমুলের রক্ষে থাকবে না। ইদ্রিস খন্দকার মেয়েকে ভালো করে পরোক্ষ করে বলল। কই গেছিলি? শিউলি কয়েক সেকেন্ড চুপ থেকে বলল। আসলে আবার টয়লেটে গেছিলাম। তাদের টয়লেট ঘরের বাহিরের উঠোনের এক পাশে। প্রত্যেকদিন তোর মারে নিয়ে যাস, আজ একলা কেন গেলি? আম্মা ঘুমাইতেছিল তাই, আর এখন তো সকাল হয়ে যাইতেছে। ইদ্রিস খন্দকার মেয়ের কথা বিশ্বাসযোগ্য মনে হলো, তাই আর কোনো প্রশ্ন করেনি। শিউলি নিজের ঘরে ঢুকে গেল। এখন আর ঘুম হবে না, সূর্য ওঠার সূচনায় মেয়েটার কান্না দিয়েই হবে।
সকাল গড়িয়ে বিকেল হলো, কিন্তু শিমুল ভাইয়ের কোনো দেখা মিলল না। শিউলি না হয় অভিমান করেছে, তাই বলে কি শিমুলের কোনো হদিস থাকবে না? শিউলি অনেকক্ষণ ধরে বাড়ির পেছনের দোলনায় বসে বসে শিমুলদের বাড়ির দিকে তাকিয়ে আছে, কিন্তু শিমুলকে একবারও বাড়ি থেকে বের হতে দেখা গেল না। শিউলির ভেতরের অস্থিরতা বিরাজ করছে। এমন কোনো দিন যায়নি যেদিন শিমুলের সাথে কথা না বলে রয়েছে। এই কারণেই শিউলি কোথাও বেড়াতে গেলেও দিনে যায়, আবার দিনেই ফিরে আসে। কারণ একদিনও সেই শিমুল ভাইয়ের মায়াময় ভরা চেহারা না দেখলে শিউলির ভেতরে কষ্ট শুরু হয়। কিন্তু আজ লোকটা কোথায়? না, আমাকে আর অভিমান করে থাকলে চলবে না, আমি নিজেই গিয়ে দেখা করব। মনে মনে বলে শিউলি শিমুলদের বাড়ির দিকে গেল। উঠানে গিয়ে ডাকলো, শিমুল ভাই, কই তুমি? আসিয়া খাতুন শিউলির ডাক শুনে বেরিয়ে এলেন। আসিয়া খাতুনকে দেখে শিউলি জিজ্ঞেস করল। চাচি, শিমুল ভাই কই? আসিয়া বেগম বললেন, সকালবেলা বের হইছে, এখনো ফেরে নাই। বলতো ছেলেটা কই গেল? আমাকে জ্বালিয়ে পুড়িয়ে মারছে পোলাডা। শিউলির মনে অদ্ভুত ভয় কাজ করলো। কোথায় গেল লোকটা? কোনো বিপদ হয়নি তো? শিউলি বলল। আচ্ছা চাচি, চিন্তা করো না, হয়তো বাচ্চাদের সাথে খেলছে, আমি খুঁজে আনছি। শিউলি নিজের মনের ভয় প্রকাশ করলো না। শিউলি বাড়ি থেকে বেরিয়ে এদিকে ওদিকে খুঁজতে লাগলো, কিন্তু কোথাও পেল না। শিউলি হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়ল। শিমুল ভাই তো কখনো দূরে কোথাও যায় না, আর শিমুল ভাই এতটা বোকাও না যে সে হারিয়ে যাবে। তাহলে গেল কোথায়? ঠিক তখনই পাশের বাড়ির ছোট্ট বল্টু নামের বাচ্চাটা দৌড়ে এসে বলল, শিমুল ওই রাস্তার ধারে পড়ে আছে। শিউলি ভয়ে আরো কাবু হলো। পইরা আছে মানে? কি হয়েছে? ছেলেটা বলল, শরীরে অনেক রক্ত। ছেলেটা শিউলিকে নিয়ে যেতে লাগলো। শিউলি দৌড়ে গেল সেই নির্জন রাস্তাটার দিকে। সেই দিক দিয়ে মানুষের আনাগোনা কম, শুধুমাত্র এই চার পাশের কয়েকজন মানুষ ছাড়া কেউ যায় না। শিউলির কাছে মনে হচ্ছে রাস্তাটা যেন ফুরাচ্ছে না। শিউলি গিয়ে রাস্তার মাঝে দাঁড়ালো, চারিদিকে চোখ ঘুরিয়ে দেখলো। হঠাৎ চোখ গেল রাস্তার একদম পাশে, যেখানে শিমুল ভাই মাটিতে পড়ে কাতরাচ্ছেন। শিউলি দৌড়ে গিয়ে শিমুলকে ধরলো। মেয়েটা কেঁদে ফেললো তার শিমুল ভাইয়ের এই অবস্থা দেখে। শরীরে মারের দাগ স্পষ্ট, ঠোঁট ফেটে রক্ত বেরোচ্ছে। বাচ্চাটা যেভাবে বলেছিল ঠিক ততটাও রক্ত বেরোচ্ছে না, তবে শরীরের অনেক আঘাতের চিহ্ন হয়ে আছে। শিউলি ক্রন্দনরত কণ্ঠে বলল, কি হয়েছে তোমার? কে মেরেছে তোমার এমন করে? শিমুল শিউলির ক্রন্দনরত মুখটার দিকে তাকালো। মেয়েটার নাকের ডগা লাল হয়ে আছে, কান্নার কারণে চোখগুলো লাল হয়েছে। শুধু নাক চোখ নয়, ফর্সা চামড়ার কারণে তার পুরো মুখটা লাল দেখাচ্ছে। শিমুল হাসার চেষ্টা করে বলল, কিছু হয় নাই, তুই কান্দোস কেন? কাঁদিস না, দেখ আমার কিছু হয় নাই। শিউলি শিমুল ভাইকে ধরে দাঁড় করালো। ডাক্তারের কাছে নিয়ে যেতে চাইলো, কিন্তু শিমুল যেতে চাইলো না। ছেলেটা ডাক্তারকে ভয় পায়। এই 22 বছরের সুপুরুষটির সব কিছুতেই ভয় পায়, এমনকি কিছু মানুষকে দেখেও ভয় পায়। তার কারণ হয়তো মানুষের অমানসিক ব্যবহারের ফল। শিমুল শিউলির কাঁধে ভর দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। পায়েও হয়তো ভীষণ আঘাত করছে কেউ। যারা শিমুলের এই অবস্থা করেছে তাদের ছাড়বে না শিউলি। মনে মনে সে শপথ করলো। হঠাৎ সামনে শিউলির বাবা ইদ্রিস খন্দকারের দেখা। তিনি হয়তো বাজারে যাচ্ছিলেন। শিউলির সাথে শিমুলকে দেখে থমকে দাঁড়ালেন, আগুন দৃষ্টি নিক্ষেপ করলেন সেই দিকে। শিউলি নিজের বাবাকে দেখে দৃষ্টি নত করলো। ওনার চাহনি দেখেই মনে হচ্ছে এক্ষুনি বুঝি শিউলির গায়ে হাত তুলবেন, কিন্তু রাস্তায় দাঁড়িয়ে এলাকার মেম্বার মেয়ের গায়ে হাত তোলা লজ্জার বিষয়। তিনি কয়েকজন লোককে ডেকে শিমুলকে বাড়ি পর্যন্ত দিয়ে আসতে বললেন। তিনি শিউলিকে বললেন, সোজা বাড়ি যাও। কিন্তু শিউলি ওনার কথা মানল না। সে তার শিমুল ভাইদের সঙ্গেই তাদের বাড়িতে গেল। এতে যেন ইদ্রিস খন্দকার আরো ক্রুদ্ধ হলেন। শিমুল ভাইকে বিছানায় শোয়ানো হলো। ছেলেটার মুখ ফুলে গেছে, হয়তো কেউ নিজের সর্বশক্তি ব্যবহার করে তার গালে পরপর থাপ্পড় দিয়েছে। বারবার শিউলির কান্না আসছে। আসিয়া বেগম গরম পানি করার জন্য রান্নাঘরে গেলেন। এখন রুমে উপস্থিত শুধু শিউলি এবং শিমুল ভাই। শিমুল ভাই চোখ বন্ধ করে ব্যথায় কাতরাচ্ছে। শিউলি জিজ্ঞেস করলো কাপা কণ্ঠে, শিমুল ভাই, কে মারছে তোমারে এমনে? জামিল চাচা আজ আবার মেরেছে তোমারে? হ্যাঁ?
শিউলির কণ্ঠে রাগ স্পষ্ট ছিল। শিমুল ধীরে ধীরে চোখ খুলল, শুধু মাথা নাড়ল, মানে না। তাহলে কে মেরেছে তোমায়? শিউলি যখন এই প্রশ্ন করলো তখন শিমুলের মনে কিছুক্ষণ আগের ঘটনাগুলো ভেসে উঠল। তখন শিমুল নিজেদের ক্ষেত থেকে ফিরছিল। তখনই হঠাৎ দেখলো রাস্তার একপাশে দাঁড়িয়ে তামিম ইকবাল তার বন্ধুদের সাথে সিগারেট খাচ্ছে। তখন তার মনে পড়ল শিউলির সেদিনের কথা, যেদিন শিউলি বলেছিল তামিম নামের ছেলেটা তাকে বিরক্ত করছে। শিমুল এগিয়ে গেল সেই হাফ প্যান্ট টি শার্ট পরা ছেলেটার দিকে। তামিম গাড়ি থেকে উঠল না, বলল, কিরে চান্দু, এভাবে কি দেখিস? সিগারেট খাবি? শিমুল সোজাভাবে বলল। তুমি সেদিন শিউলিকে রাস্তায় বিরক্ত করছো কেন? তামিম নিজের সিগারেটটা মাটিতে পিষে দিল। সে বলল, তাতে তোর কি? প্রয়োজনে বাড়ি গিয়ে বিরক্ত করব। শিমুল রাগী কণ্ঠে আঙ্গুল উঁচু করে বলল, তুমি একদম শিউলিকে বিরক্ত করবা না। তাহলে 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 কি করবি বল? বলতে বলতে তামিম শিমুলের বুকে ধাক্কা দিল। শিমুল বলল, তাহলে তোমার খুন করে দিব যদি শিউলি কষ্ট পায়। শিমুলের কথা শুনে তামিম সহ তার সাথে থাকা সবাই হাসিতে ফেটে পড়ল। এই, তোরা শুনছিস? এই বলদের বাচ্চা কি বলে? ও নাকি খুন করে ফেলবে। শালা, এই শালার ধর সবাই। কথা শেষ হওয়ার আগেই সব কটা ছেলে শিমুলকে ধরে মাটিতে ফেলে মারতে শুরু করলো। শিউলির ভীষণ রাগ হলো ওই তামিমের উপর। এতদিন তাকে বিরক্ত করে গেছে, কিন্তু আজ তার প্রিয় মানুষকে এভাবে মেরেছে। শিমুল বলল, শিউলি, বাড়ি চলে যা, দেখ সন্ধ্যা হয়ে গেছে। শিউলি বাইরে তাকিয়ে দেখলো সত্যি সন্ধ্যা হয়ে গেছে। শিউলি শিমুলের কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে গেল। এতক্ষণ মাথায় ছিল না তার আব্বার কথা, কিন্তু এখন বাড়িতে গেলে কি হবে কে জানে। তবে এই সময় তার আব্বা বাড়িতে থাকেন না, তাই ভয়টা কিছুটা কম লাগলো। আব্বা বাড়িতে আসার আগে ঘুমিয়ে যাব, তাহলে আর কিছু বলতে পারবে না। এই ভেবে শিউলি কিছুটা নিশ্চিন্ত হলো। বাড়িতে পা দিল, দেখলো উঠোনে কেউ নেই। শিউলি ছোট্ট সিঁড়ি বেয়ে বারান্দায় উঠল। হঠাৎ এক শক্ত হাতের থাপ্পড় এসে পড়ল তার গালে। এমন আকস্মিক আক্রমণে শিউলির তাল সামলাতে না পেরে মেঝেতে লুটিয়ে পড়ল। শিউলির নিজের গালে হাত রেখে জন্মদাতা পিতার দিকে তাকালো। এই লোকটা এমনই, কিছু এদিক থেকে সেদিক হলেই শিউলির গায়ে হাত তুলবে। এমনকি শিউলির মাকেও ছাড় দেন না। আজ শিউলির ভীষণ রাগ হলো তার বাবার আচরণে। এমন কিছু তো সে করেনি যে তার গায়ে হাত তুলতে হবে। শিউলি উঠে দাঁড়ালো। সে বলল, আব্বা এইভাবে চড় মারার কি হলো? আমি তো শুধু শিমুল ভাইকে ধরে বাড়িতেই নিয়ে যাচ্ছিলাম। কথাটা বলার সাথে সাথে ইদ্রিস খন্দকারের চোখ মুখে রাগ উপসে পড়ল। পাশেই একটা চিকন বাঁশের কঞ্চি ছিল, সেটা হাতে তুলে শিউলিকে কিছু বলার সুযোগ না দিয়ে পশুর মতো মারতে লাগলো। শিউলি হাউমাউ করে কেঁদে উঠল। এই বেতের আঘাত যে ভীষণ শক্ত, যেখানে বাড়ি পড়ছে সেখানের মাংস লাল বর্ণ ধারণ করছে। আর ইদ্রিস খন্দকার মারছেন আর রাগে চিৎকার করে বলছেন, এত বড় সাহস, আমার সাথে তর্ক করিস? আমার থেকে জোবান চালাস? ছোট্ট দেহের মেয়েটা মাটিতে লুটিয়ে পড়েছে। শিউলির মা জাবেদা বেগম রুমে ছিলেন। তিনি দৌড়ে আসলেন। এসেই স্বামীর এরকম ভয়ানক রূপ দেখে তিনি থমকে গেলেন। তিনি মেয়েকে আগলে ধরলেন, যার প্রভাবে তার গায়েও বেশ কয়েকটা কঞ্চির আঘাত পড়ল। ছোট্ট ফুলঝুরির দরজার আড়ালে দাঁড়িয়ে চিৎকার করে কাঁদছে। বাবার সামনে আসার সাহস ছোট্ট মেয়েটার নেই। শিউলির শরীরের অবস্থা খারাপ হয়ে গেছে, শরীরের সব জায়গায় মারের আঘাত। ইদ্রিস খন্দকার কঞ্চি দিয়ে মারা তখনই থামলেন যখন সেটা ভেঙে গেল। তিনি রাগে চিৎকার করে বললেন, ওই শিমুলাল্লাহকে তোরে যদি আবারও দেখি তাইলে ওই দিন হইব তোর শেষ দিন। আজ জাবেদা বেগম প্রতিবাদ করলেন, একটা সামান্য ব্যাপারে মাইয়াডারে এভাবে মারবেন আপনি? আপনার শরীরে কি দয়া মায়া কিছু নাই? ইদ্রিস খন্দকার একটা নোংরা গালি দিয়ে বললেন, তোর মতো তোর মাইয়াটারে বানাইছস। তোর মাইয়া গতকাল রাইতে পেলাই ওই শিমুলাল্লাহকে পুষ্টি নষ্ট করতে গেছিল, বুঝলি? তোর মায়েরে সাবধান করে দে। মানুষের বদনাম করার আগে তোর মায়ের আমি সবাই কইরা গাঙ্গে ভাসায় দেবো।
শিউলি কান্না ভেজা চোখে তার বাবা নামক পশুটার দিকে তাকিয়ে রইল। নিজের মেয়ের সম্পর্কে এমন খারাপ কথা পিতা হয়ে কিভাবে বলতে পারে? এরকম পিতাও কি পৃথিবীতে আছে? নেই বোধহয়। শিউলির শরীর দুর্বলতায় মাটিতে লুটিয়ে পড়ল। জ্ঞান হারিয়ে ফেলল মেয়েটা। মধ্যরাতে ঘুম ভাঙল শিউলির। চোখ খুলে দেখলো রুমে মিটমিট করে আলো জ্বলছে। চোখের পাতা দুটো জ্বালা করছিল ভীষণভাবে। তবুও সে কষ্ট করে চোখ কুঁচকে তাকালো। চারপাশে সবকিছু কেমন যেন ঝাপসা মনে হচ্ছিল। সে নিজের হাতের উল্টো পিঠটি দিয়ে চোখ ঘষল। অনুভব করলো কপালে ভিজে থাকা এক টুকরো কাপড়ের স্নিগ্ধ স্পর্শ। তখনই তার মনে পড়ল বাবার প্রহারে জ্ঞান হারানোর পর কখন যেন তার জ্ঞান ফিরেছিল, আর সেই মুহূর্ত থেকে শরীর কাঁপিয়ে জ্বর আসতে শুরু করেছিল। সে তার বাঁ দিকে তাকালো। সেখানে তার ছোট্ট বোন ফুলঝুরি বাঁকা হয়ে শুয়ে আছে। ছোট্ট মেয়েটার সাথে শিউলির গলায় গলায় ভাব থাকলেও তারা সারাক্ষণ ঝগড়া করে। ঘরের দু বোনের সম্পর্ক যেমন হয়, এই ঝগড়া, এই ভালোবাসা। ফুলঝুরি হয়তো অনেক কাঁদছে। তার চোখের পাশে কান্নার ফলে শুকনো দাগ এখনো লেগে আছে। ঠিক পাশেই একটি চেয়ারে বসে আছে জাবেদা বেগম। শিউলির কপালে জলপট্টি দিতে দিতে কখন যে তিনি ঘুমিয়ে পড়েছেন তা খেয়াল নেই। মায়ের ক্লান্ত মুখটা দেখে শিউলির বুকটা ব্যথায় ভরে উঠল। এত কষ্ট সত্ত্বেও মা তাকে আগলে রেখেছেন। শিউলি বিছানা থেকে ওঠার চেষ্টা করলো, কিন্তু পারল না। শরীরে ভীষণ ব্যথা অনুভব হচ্ছে। সন্ধ্যার সময়ে ভয়াবহ মারধরের কথা মনে পড়তেই তার শরীর কেঁপে উঠল। তখনই একটি প্রশ্ন তার মনের মাঝে উকি দিল। কিন্তু আব্বা জানলো কেমনে যে আমি শিমুল ভাইয়ের সাথে রাতে দেখা করেছিলাম? কিন্তু এর কঠিন ব্যাখ্যা শিউলি পেল না। তার আফসোস হচ্ছে তখন যদি আব্বার সাথে তর্ক না করত, তাহলে হয়তো এভাবে মার খেতে হতো না। শিউলির খুব কষ্ট করে উঠে দাঁড়ালো। নিজের শরীরে ওড়না নেই। আলনা থেকে একটা ওড়না নিল। তারপর টেবিল থেকে এক গ্লাস পানি পান করলো। জ্বর নেই, তবে সব কিছু বিষাদ মনে হচ্ছে। নিজের মায়ের দিকে তাকালো। তার জন্য আম্মাও মার খেলো। ভীষণ অনুশোচনা হলো তার। সে গ্রিল দেওয়া জানালাটা খুলল। বাইরে তখন গভীর অন্ধকার। শিমুলদের বাড়ি দেখা যাচ্ছে না, শুধু উঠোনের 25 ওয়াটের একটা হলুদ বাতি জ্বলতে দেখা যাচ্ছে। শিমুল ভাইয়ের কি অবস্থা এখন? শরীরের ব্যথা কমেছে তো, নাকি লোকটা এখনো ব্যথায় কাতরাচ্ছে? শিমুল ভাইয়ের কথা মনে পড়তেই শিউলি নিজের শরীরের আঘাতের কথা ভুলে গেল। ইচ্ছে হচ্ছে একটাবার শিমুল ভাইকে দেখে আসতে, কিন্তু তার শরীরে হেঁটে যাওয়ার শক্তি নেই। শিউলি মনে মনে দোয়া করছে যেন এই রাতের মাঝেই সুস্থ হয়ে যায় আর তামিমের সাথে মুখোমুখি কথা বলতে পারে। তামিম ছেলেটা বোখাটে, তবে এতটা খারাপ তা জানা ছিল না। শিউলি দাঁড়িয়ে থাকতে পারছে না। জানালার গ্রিলে মাথা ঠেকালো। তুমি কবে বুঝবে শিমুল ভাই? কবে তুমি ভালোবাসবে আমায়? নাকি তোমার ভালোবাসা বিহীন আমাকে থাকতে হবে? 2 দিন কেটে গেল। শিউলির জ্বর এখনো পুরোপুরি ভালো হয়নি, তবে শরীরের আঘাতগুলো অনেকটাই সেরে উঠেছে। এই 2 দিনে সে অনেক চেষ্টা করেছে কলেজ যাওয়ার জন্য, কিন্তু পারেনি। এতটা অসুস্থ শিউলি মনে হয় এই প্রথম হয়েছিল, তাও কিনা নিজের পিতার জন্য। তবে নিজের আঘাতগুলো যেমন মিলিয়ে যাচ্ছিল, তেমনি তার বাবার উপর থেকে রাগও উঠে যাচ্ছিল। কারণ কোনো বাবা এটা মেনে নিবে না যে মেয়ের রাতের বেলা একটা ছেলের সাথে দেখা করবে। হয়তো অন্য বাবারা মেয়েদের বুঝিয়ে বলবেন, কিন্তু ইদ্রিস খন্দকার তো তেমন নয়। তিনি গ্রামের মেম্বার। গ্রামে তার একটা সম্মান আছে, তাই হয়তো নিজের রাগ সামলিয়ে উঠতে পারেননি। শিউলি নিজেকে নিজেই এই বলে বুঝ দিল। এর মাঝে ফুলঝুরিকে দিয়ে খবর এনেছে শিমুল এখন অনেকটা ভালো আছে। শিউলি ব্যাগ কাঁধে নিয়ে বেরিয়ে গেল। তার আব্বা উঠানে দাঁড়িয়েছিলেন। মেয়েকে কলেজে যেতে দেখে তিনি বললেন, সাবধানে যাস, আর নে, টাকাটা প্রয়োজনীয় লাগবার পারে। তিনি 50 টাকা শিউলির দিকে এগিয়ে দিলেন। শিউলি টাকাটা নিয়ে চলে গেল। বাবারা মেয়েদের নিজের সবটুকু দিয়ে ভালোবাসেন, কিন্তু কখনো তারা তাদের মেয়ের কোনটাতে ভালো থাকবে সেটা বুঝতে অক্ষম, অথবা বুঝেও না বোঝার মতো থাকেন। শিউলি আজ আগেই বের হলো। আজ সোমবার, তাই কোচিং বন্ধ। এই দিন স্যার নিজের ইউনিভার্সিটিতে যান।
শিউলি হাঁটতে হাঁটতে চলে গেল শিমুলদের ক্ষেতের পাশে। তার মনে হলো পাশেই শিমুল ফুল গাছটার নিচে হয়তো শিমুল বসে আছে। শিউলি তাকিয়ে দেখলো সত্যি তাই, শিমুল সেখানে বসা, লুঙ্গি পরা আর সাথে টি শার্ট ছাই রঙা। লোকটা দুব্বা ঘাস ছিঁড়ছে একটা একটা করে। ওপরে শিমুল ফুল গাছটার লাল টকটকে ফুলগুলো ফুটে আছে। শিউলি মনে মনে ভাবলো লোকটার নামের সাথে নিজের চেহারার ভীষণ মিল, একদম শিমুল ফুলের মতো। গাছটার নিচে অনেকগুলো বসন্তের ঝরা ফুল পড়ে আছে। কি সুন্দর সেই দৃশ্য। শিউলি ধীরে হেঁটে গেল। শিউলিকে দেখে শিমুল অমায়িক হাসলো। এই হাসি যে সে অষ্টাদশী মেয়েটার ভেতরে আগডুম বাগডুম খেলা করে, সেটা কি লোকটা জানে? শিউলি শিমুল ভাইয়ের পাশে বসে পড়ল। শিমুলের ঠোঁটের কোণে কালচে দাগ রয়েছে এখনো। শিউলি বলল, শিমুল ভাই, তোমার ব্যথা সেরেছে এখন? এখন ভালা। বলেই শিউলির দিকে তাকালো শিমুল। শিউলির কোণের নিচে বেতের দাগ কিছুটা দেখা যাচ্ছে। আর ফুলঝুরিও বলেছিল তার বাবা যে শিউলিকে মেরেছে। শিমুল বলল, তোরে কাকু মারছে রে শিউলি? শিউলি কিছু বলল না, চোখ নামিয়ে নিল। হঠাৎ শিমুল শিউলির আঘাতের জায়গাটাতে আঙ্গুল বুলিয়ে বলল, খুব ব্যথা লাগছে তাই না? শিউলি শিমুলের দিকে ছলছল নয়নে তাকিয়ে বলল, না শিমুল ভাই, মনের ব্যথার থেকে বেশি না। ওই যে তুমি মাত্র ছুঁয়ে দিলে, আমার ব্যথা ভালো হয়ে গেছে। যেদিন তুমি আমার মন ছুঁইতে পারবা, সেদিন মনের অসুখও ভালো হয়ে যাব। আচ্ছা, শিমুল ভাই কি এতটাই বোকা যে একটা মেয়ের ভালোবাসা বোঝে না? শিউলি মনে মনে ভাবল। কিন্তু শিউলির বিশ্বাস তার শিমুল ভাই তারই হবে, সেটা হোক বেঁচে থাকতে বা মৃত্যুর পর। শিউলি তার ইচ্ছে মতো তামিমকে দেখতে পেল। ছেলেটা আজও একইভাবে টঙ্গের দোকানের সামনে বাইকে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। প্রতিদিনের মতো আজও তার সঙ্গপঙ্গরা রয়েছে। শিউলির রাগ তরতরিয়ে বেড়ে গেল। শিউলি লম্বা লম্বা পায়ে এগিয়ে গেল সেদিকে। শিউলিকে দেখে তামিম বাইক থেকে সোজা হয়ে দাঁড়ালো, হাসি মুখে বলল, বাহ, আজ ফুল যে ইচ্ছে করেই আমার নিকটে। শিউলি রাগী দৃষ্টিতে তাকালো। সে বলল, আপনি শিমুল ভাইকে এইভাবে মারলেন কেন? তামিম ভাবার মতো ভান করে বলল, শিমুল ভাই মানে ওই বলদ ছেলেটা। একদম বলদ বলবেন না। তামিম সামনে এগিয়ে এলো। সে বলল, বাহ বাহ, এত জেদ দেখাচ্ছ কেন? আজে বাজে কথা বন্ধ করুন আর বলুন শিমুল ভাইকে মারলেন কেন? সহজ সরল পেয়ে ছেলেটাকে এইভাবে মারবেন? তামিম অদ্যুত্বের সাথে বলল, না মেরে কি করব সুইটহার্ট? ওই বলদ আমার কাছে এসে হিরো সাজতে চাইছিল। বলে কি তোমাকে বিরক্ত করলেই নাকি খুন করে ফেলবে। তুমি বলো মারবো না তো কি করব? চুমু দিব? সাথে থাকা ছেলেগুলো হেসে উঠল। মনে হয় এই ছেলেগুলোর কাজই শুধু একটা, এই তামিমের কথায় তাল মিলিয়ে হাসা। শিউলির ইচ্ছে হচ্ছিল এখনই একটা ঠাস করে বসিয়ে দিতে। আপনি আর কখনো শিমুল ভাইকে টোকা দেওয়ারও চেষ্টা করবেন না। শিউলির কথা শেষ করতে দিল না তামিম। তার আগে দাঁতের দাঁত পিষে বলল, যতদিন তুমি শিমুলের সাথে রাতে দেখা করবে ততদিন মারবো। এবার বলো শিমুলের সাথে তোমার কিসের সম্পর্ক যে রাতের বেলা দেখা করতে হবে? শিউলি চমকে তাকালো। এরা কি করে জানে? আর তার বাবাও জেনেছে কি এদের থেকেই? শিউলি জানে যদি এরা জানতে পারে যে সে শিমুল ভাইকে ভালোবাসে, তাহলে এরা শিমুল ভাইকে আস্ত রাখবে না। শিউলি কাপা কণ্ঠে বলল, শিমুল ভাইয়ের সাথে আমার কোনো সম্পর্ক নেই। আপনি কি আমার আব্বাকে এই দেখা করার বিষয়ে বলেছেন? আরে না, আমি কেন বলবো? যে দেখেছিল সেই বলেছে। শিউলি জিজ্ঞেস করল, কে? ওই যে তোমাদের পাশের বাড়ির গাঞ্জাখুর স্বপন আছে না, ওই বেটাই দেখেছিল, ওই বলল। আচ্ছা যাই হোক, আমিও বিশ্বাস করি ওই বলদের সাথে তোমার কোনো সম্পর্ক থাকতে পারে না। যাও যাও, কলেজে যাও। শিউলি আর কথা বাড়ালো না। সে জানে এদের সাথে কথা বললে আরো বিপদ বাড়বে। শিউলি কলেজে পৌঁছে গেল। গিয়ে দেখলো বৃষ্টি এখনো আসেনি। অন্যদের জিজ্ঞেস করলো, তারা বলল বৃষ্টি নাকি দুদিন ধরেই আসছে না। শিউলি অবাক হলো। এই মেয়ে তো কলেজে ফাঁকি দেওয়ার মতো নয়, কিন্তু কি হয়েছে যে কলেজে আসছে না? আজও না এলে 3 দিন হবে। শিউলি বৃষ্টিকে ছাড়া ক্লাস করতে ইচ্ছে করলো না। এই বৃষ্টি মেয়েটাই তার একমাত্র বেস্ট ফ্রেন্ড। শিউলি নিজেকে জোর করে ধরে টিফিন পর্যন্ত ক্লাস করলো। টিফিনের
প্রিন্সিপালের কাছে ছুটির আবেদন করতে গেলে তিনি তা নাকচ করে দিলেন। বললেন, 2 দিন পর কলেজে এসেছো, এখন আবার ছুটির জন্য এসেছো। শিউলি ছুটি না পেয়ে বেরিয়ে এলো। বেরোতেই দেখলো শফিক নামের বৃষ্টির বয়ফ্রেন্ড দাঁড়িয়ে আছে। শিউলি ডাকলো, ছেলেটা এগিয়ে এলো। শিউলি জিজ্ঞেস করলো, বৃষ্টি আসে না কেন? আপনাকে কিছু বলেছে? ছেলেটার চাহনি ঠিক নেই। এসব ছেলের সাথে কথা বলা একদম পছন্দ না, তবে কি আর করার, বৃষ্টির খাতিরে বলতেই হচ্ছে। ছেলেটা ভীষণ তিক্ততার সাথে বলল, আমি জানি না এইসব মেয়েদের খবর। বলেই হনহন করে চলে গেল শফিক। শিউলি বুঝতে পারলো কিছু তো একটা গন্ডগোল হয়েছে। বৃষ্টি মেয়েটা একদম সহজ সরল, অন্যদের মতো কূটনৈতিক বুদ্ধি বুঝতে পারে না। যদি বুঝতে পারতো তাহলে এই শফিক নামের ছেলেটার সাথে প্রেম করতো না। শিউলি কলেজ ছুটির পরই বৃষ্টিদের বাড়ির রাস্তা ধরে। শিউলিদের বাড়ি থেকে বৃষ্টিদের বাড়ি তেমন দূরে নয়। বৃষ্টিদের ঘরটা হাফ বিল্ডিং। বাড়ির ভেতরে ঢুকতেই দেখা হলো বৃষ্টির মায়ের সাথে। শিউলি সালাম দিয়ে জিজ্ঞেস করলো, আন্টি, বৃষ্টি কোথায়? কয়েকদিন ধরে কলেজে যাচ্ছে না। তিনি বললেন, বৃষ্টি বলছে তার কলেজে যেতে ইচ্ছে হচ্ছে না, আর শরীরটাও নাকি ভালো না। শিউলি বৃষ্টির মায়ের সাথে কথা বলে বৃষ্টির ঘরে ঢুকলো। গিয়ে দেখলো বৃষ্টির রুমের দরজা বন্ধ। শিউলি দরজায় টুকটুক করে আওয়াজ করলো। ভেতর থেকে বৃষ্টি বলে উঠল, আম্মা, তুমি এখন যাও? আর বারবার এভাবে ডাকছো কেন? আমি শিউলি, দরজা খোল। শিউলি শান্ত কণ্ঠে বলল। কিছুক্ষণের মধ্যেই দরজা খোলার আওয়াজ হলো। ভেতরে ঢুকে শিউলি অবাক হয়ে সব কিছু দেখতে লাগলো। কি জীর্ণশীর্ণ অবস্থা বৃষ্টির। মাথার চুল বোধহয় 2 দিন ধরে আঁচড়ানো হয়নি। চোখের নিচে কালি পড়েছে। অযত্নের কারণে মুখে ব্রণ দেখা দিয়েছে। শিউলি অবাক কণ্ঠে জিজ্ঞেস করল,